নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর 2024-এর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 15ই জানুয়ারি সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, ইসরায়েলে এখনই নির্বাচন হলে শোচনীয়ভাবে পরাজিত হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে 100 দিনে আমরা ইসরায়েলের 1000 সামরিক যান ধ্বংস করেছি। গাজা উপত্যকায় হামলা বন্ধ করার জন্য হামাসের হাতে আটক 3 জন বন্দী ইসরায়েলের প্রতি আবেদন জানিয়েছেন। ইসরায়েলের হাইফা শহরের শিল্প এলাকায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ স্থলের অদূরেই কয়েকটা তেল শোধনাগারের অবস্থান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের বিবৃতি পক্ষপাত দুষ্ট এবং পূর্ব পরিকল্পিত। বিস্তৃত ক্ষেত্রে নতুন সহযোগিতা সম্প্রসারণে চীন কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাহুল গান্ধী বলেছেন, চোখের জল মোছাতে নয়, মণিপুরে নরেন্দ্র মোদী আসবেন ভোট চাইতে। 10 দিন পর হাইকোর্টে আর্জি, সন্দেশখালীর বাদশা নিখোঁজ শেখ শাহজাহানের। গঙ্গাসাগরে স্নান সারলেন রাজ্যের মন্ত্রীরা, 24 ঘন্টা নজরদারি পুলিশ সুপার এবং জেলা শাসকের। আজ পৌষ সংক্রান্তি 2024। তো পৌষ সংক্রান্তিতে বাড়িতে কি কি পিঠে হয় জেনে নিন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইসরায়েলে এখনই নির্বাচন হলে শোচনীয়ভাবে পরাজিত হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর এই কারণেই তিনি যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন বলে কেউ কেউ মনে করছেন। ইসরায়েলের চ্যানেল 14-র জরিপে দেখা গিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের আসন কমে 56 হবে আর বিরোধী দলের বেড়ে হবে 64। জরিপের ফলাফলে দেখা যায়, নির্বাচন হলে বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি পার্লামেন্টে তাদের সবচেয়ে বড় দলের মর্যাদা হারাবে। তাদের আসন 32 থেকে কমে হবে 26। আর যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গাঞ্জের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির আসন বেড়ে হবে 29। এর ফলে তারাই হবে সবচেয়ে বড় দল। অনেকেই বলছেন, গাঞ্জাই হবেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে বেঞ্জামিন নেতানিয়াহুর কোয়ালিশন সরকারের পতন না হলে 2026 সালের নির্ধারিত সময়ের আগে কোনো সাধারণ নির্বাচন হবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, 100 দিনে আমরা ইসরায়েলের 1000 সামরিক যান ধ্বংস করেছি। রবিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় হামাসের সামরিক বাহিনী আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরায়েলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত 100 দিনে আমরা 1000 যানে হামলা চালিয়েছি। ফলে এই সব যান আংশিক বা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। গত 100 দিনে গাজা উপত্যকায় হামাস শত শত সফল অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন আবু উবায়দা। তিনি বলেছেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সেই যুদ্ধের আগুনে শত্রু বাহিনী এবং তাদের পৃষ্ঠপোষকরা জ্বলে পুড়ে মরছে। গাজা উপত্যকায় হামলা বন্ধ করার জন্য হামাসের হাতে আটক 3 জন বন্দী ইসরায়েলের প্রতি আবেদন জানিয়েছেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রকাশিত এক ভিডিওতে তাদেরকে এই আবেদন জানাতে দেখা যায়। ভিডিওতে বিস্তারিত না বলে কেবল শোনা যায় যে, আগামীকাল আমরা তাদের ভাগ্য সম্পর্কে জানাবো। হামাসের এক কর্মকর্তা ইসরায়েলি বোমা হামলার পর কয়েকজন বন্দীর সাথে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছেন বলে জানানোর পর এই ভিডিওটা প্রকাশিত হলো। হামাসের সশস্ত্র বিভাগ আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, কয়েক সপ্তাহ ধরে কয়েকজন বন্দীর ভাগ্য জানা যাচ্ছে না। আবু ওবায়দা বলেছেন, তাদের অনেকে সম্ভবত ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন। তিনি বলেছেন, বাকিরা বিপদে আছে এবং শত্রুরা তাদের ভাগ্যের জন্য দায়ী। রবিবার রাতে হামাসের প্রকাশিত ভিডিওতে যে 3 জন নারী রয়েছেন তারা হলেন
নোয়া আরগামানি বয়স 26, জোশি সারাবাদি বয়স 53 এবং ইতাই সভিরস্কি বয়স 38। ভিডিওতে তারা নিজেরাই নিজেদের পরিচয় জানিয়েছেন এবং ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইসরায়েলের হাইফা শহরের শিল্প এলাকায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ স্থলের অদূরেই কয়েকটা তেল শোধনাগারের অবস্থান। ইসরায়েলি সূত্রগুলো বিস্ফোরণের মুহূর্তের বিভিন্ন ছবি প্রকাশ করে বলেছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তবে বিস্ফোরণের কারণে শোধনাগারগুলোর বেশ ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পরপরই শোধনাগারগুলো বন্ধ করার ঘোষণা করা হয়েছে। গাজায় যখন ইসরায়েলি গণহত্যা পুরোদমে চলছে তখনই এই বিস্ফোরণ ঘটল। কোনো কোনো সূত্র সন্দেহ করে বলেছে যে হাইফাতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এই কারণেই এমন বিস্ফোরণ ঘটেছে। তবে ইসরায়েলের সরকারি মহল থেকে বলা হচ্ছে একটা কারখানার ভেতরে বিস্ফোরণ হয়েছে। রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণেই বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলে তারা ধারণা করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের বিবৃতি পক্ষপাতদুষ্ট এবং পূর্ব পরিকল্পিত। এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসাবে বলা হয়েছে, বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা বাদ দিলে গত 7 জানুয়ারির নির্বাচন অভূতপূর্বভাবে শান্তিপূর্ণ ছিল, যা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের মতামতে উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের বিবৃতির প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের বাংলাদেশ নিয়ে সম্প্রতি প্রকাশিত একটা বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এইখানে সরকার দেখেছে OHCHR দুর্ভাগ্যবশত তার কার্যপরিধি লঙ্ঘন করেছে। বিবৃতিতে মাঠ পর্যায়ের বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার করার জন্য একপেশে এবং পক্ষপাতদুষ্ট মূল্যায়নের পুনরাবৃত্তি মাত্র। এই প্রেক্ষাপটে সরকার সঠিক পরিপ্রেক্ষিত তুলে ধরতে চায়। বিস্তৃত ক্ষেত্রে নতুন সহযোগিতা সম্প্রসারণে চীন কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উচ্চ পর্যায়ের যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, নীল অর্থনীতি, আর্থিক স্থিতিশীলতা, ডিজিটাল ক্ষমতায়ন, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উদ্ভাবন, কৃষি এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নকে সহযোগিতার ক্ষেত্র হিসাবে তিনি উল্লেখ করেছেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক নিবন্ধে বলেছেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জন করব এবং মানবজাতির একটা সম্প্রদায়ের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে অগ্রসর হব। রাহুল গান্ধী বলেছেন, চোখের জল মোছাতে নয়, মণিপুরে নরেন্দ্র মোদী আসবেন ভোট চাইতে। আক্রমণার আশ্বাস, এই দুই মন্ত্র সম্বল করেই 66 দিনের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। ইম্ফল থেকে 32 কিলোমিটার দূরে ইন্দো মায়ানমার রোড, তারই ধারের থৌবল জেলার খংজমের মাঠে সোনিয়া তনয়ের জন্য সকাল থেকে অপেক্ষায় ছিলেন দর্শকরা। সিংহভাগী মহিলা। মণিপুরের সমাজ ব্যবস্থা আর অর্থনীতি তো বটেই, রাজনৈতিক ঘটনা প্রবাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন মহিলারা। তাই তাদের উপস্থিতিতে উত্তর পূর্বে আশার আলো দেখছে কংগ্রেস। গত 8 মাস ধরে চলতে থাকা স্নায়ু শীতল উৎকণ্ঠার পরিবেশে রাহুল গান্ধীর স্বরেও তাই ফুটে উঠেছে মণিপুরের যন্ত্রণা। রাহুল শুরুই করলেন মণিপুরের মনের কথা দিয়ে। বলেছেন, অন্যায় অবিচারের শিকার মণিপুর। 29 জুন এখানে এসে যে বেদনাদায়ক অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা ভুলতে পারবো না। মানুষে মানুষে ঘৃণা, হিংসা, চোখের সামনে মা বোনেরা দেখেছেন পরিবারের লোকজনকে মেরে ফেলা হচ্ছে। তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের চোখের জল মোছাতে আসেননি, কিন্তু ভোট চাইতে তিনি ঠিকই আসবেন। একই সঙ্গে তার আশ্বাস, মণিপুরের হৃত গৌরব ফেরাবই। তাই আপনাদের মনের কথা শুনতে এসেছি, নিজের মন কি বাত বলতে আসিনি। মোদীকে রাহুল খোঁচা দিতেই হাততালির তরঙ্গ বয়ে যায় সবুজ পাহাড়ে ঘেরা উপত্যকার আঙিনায়। 10 দিন পর হাইকোর্টে আর্জি সন্দেশখালীর বাদশা নিখোঁজ শেখ শাহজাহানের। 5 জানুয়ারি শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। আক্রান্ত হন আধিকারিকরা, প্রাণ হাতে নিয়ে ফেরেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অবশেষে প্রকাশ্যে সেই শেখ শাহজাহান সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন। নিখোঁজ তৃণমূল নেতা তার আইনজীবী আদালতে আর্জি জানিয়েছেন শাহজাহানকে সন্দেশখালী মামলায় যুক্ত করার আর্জি। ঘটনার সূত্রপাত গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান
শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা, জখম হন, প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে হামলা হয়েছে বলে খবর। এদিকে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি, সিবিআই তদন্ত দাবি করেন তারা। সোমবার সেই মামলার শুনানিতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি আবেদন করেন তার মক্কেলকে এই মামলায় যুক্ত করার জন্য। এরপরই ভৎসনা সুরে বিচারপতি প্রশ্ন করেন তার মক্কেল কেন এখনো আত্মসমর্পণ করেননি। পাল্টা আইনজীবী দাবি করেন শাহজাহানের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, অভিযান নিয়ম মাফিক হয়নি। এরপরই সিবিআইয়ের আইনজীবী ওকালতনামা জমা দেওয়ার কথা বলেন। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। গঙ্গাসাগরে স্নান সারলেন রাজ্যের মন্ত্রীরা। 24 ঘন্টা নজরদারি পুলিশ সুপার এবং জেলা শাসকের। অন্যান্য বছরের মতো এবারেও গঙ্গাসাগরে এসে স্নান করলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রত্যেকেই ডুব দিলেন গঙ্গায়। গত বছরের রেকর্ড এবার ভেঙে যাবে বলেই আশাবাদী রাজ্যের মন্ত্রীরা। স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন বিজেপি যে ধর্মের রাজনীতি করে সেই রাজনীতি বাংলায় টিকবে না। দমকল মন্ত্রী সুজিত বসু গঙ্গায় ডুব দিয়ে মঙ্গল কামনা করেছেন রাজ্যবাসীর। পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধার মুখে যেন পড়তে না হয় সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। 24 ঘন্টা মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন জেলা শাসক সুমিত গুপ্ত। 1150টা সিসিটিভি এবং একাধিক ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। কচুবেড়িয়া, কলকাতার আউটরাম ঘাট সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভেসেল থেকে শুরু করে বাস এবং 4 চাকার গাড়িতে লাগানো হয়েছে পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। রয়েছে জিপিএস ট্র্যাকিং। গাড়ি, লঞ্চ, বাসের গতিবিধি মেগা কন্ট্রোল রুমে বসে দেখছেন জেলা শাসক। মেলায় তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুমও। এসপি কোটেশ্বর রাও পুলিশ কন্ট্রোল রুমে বসে সচক্ষে নজরদারি চালাচ্ছেন। রবিবার রাত 12:13 থেকে শুরু হয়ে গিয়েছে পুণ্য স্নানের শুভক্ষণ। 30,000 পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে গঙ্গাসাগর মেলায়, যার মধ্যে 500 জন মহিলা পুলিশ কর্মী। নজরদারি চালানো হচ্ছে ওয়াচ টাওয়ার এবং ড্রপ গেটের মাধ্যমে। প্রতি মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হচ্ছে ম্যানপ্যাক। রবিবার পর্যন্ত 41টা পকেটমারির ঘটনা ঘটে, যার মধ্যে 38টা ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রায় 250 জনকে বিভিন্ন কারণে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গঙ্গাসাগর মেলার সারাদিনের আপডেট নিচ্ছেন জেলা শাসক। প্রতিদিন রাতের বেলা জেলা শাসকের সঙ্গে পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বসে ওই ভিডিও কনফারেন্স করছেন মেগা কন্ট্রোল রুমে। পুণ্যার্থীদের আগামীতেও যেন কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে নজর রেখে চলেছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন। আজ পৌষ সংক্রান্তি 2024। তো পৌষ সংক্রান্তিতে বাড়িতে কি কি পিঠে হয় জেনে নিন। দেশ জুড়ে সংক্রান্তি। প্রয়াগরাজ, বারাণসী, হরিদ্বার, পাটনা, গঙ্গার ঘাটে ঘাটে পুণ্যের স্নান। আমনের প্রথম শস্য। বাংলায় আউনি বাউনির পাশাপাশি অসমে বিহু, পাঞ্জাবে লোরি, গুজরাটে উত্তরায়ণের ঘুড়ি উৎসব, দক্ষিণে পোঙ্গল। কলকাতা থেকে জেলা কাকভোরেই ঘাটে ঘাটে মকর স্নান। বাবুঘাটে এক টুকরো গঙ্গাসাগর। নাগাড়ে নজরদারি। যেসব পুণ্যার্থীরা শেষ পর্যন্ত গঙ্গাসাগরে যেতে পারেন না তারা কলকাতার গঙ্গার ঘাটেই পুণ্য স্নান সারেন। সেই মতো আজ কলকাতার ঘাটগুলোতেও প্রচুর পুণ্যার্থীদের ভিড়। বাবুঘাট ট্রানজিট ক্যাম্প সংলগ্ন ভাঁজা কদমতলা ঘাটেই সব থেকে বেশি ভিড় হয়। এছাড়া জাজেস ঘাট, বাবুঘাট, আর্মেনিয়ান ঘাটেও চলছে পুণ্য স্নান। সোমবার ভোর 4:41 শুরু হয়েছে মাহেন্দ্র যোগ। এদিন প্রায় দিনভর সেই যোগ রয়েছে। তবে বাংলায় পৌষ সংক্রান্তি মানেই ঘরে ঘরে পিঠে পুলি তৈরির ধুম। পৌষ পার্বণ নিয়ে বাংলার কোনায় কোনায় নানা রকমের রীতি প্রচলনও রয়েছে। এই দিন বহু মানুষ আকাশে ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকেন। এমনকি বহু জায়গায় ঘুড়ির প্রতিযোগিতা হয়। দুধ, ক্ষীর, খেজুরে গুড়, নারকেলের পুর দিয়ে প্রধানত পিঠে তৈরি হয় ঘরে ঘরে। সাধারণত অধিকাংশ বাড়িতেই যে কয়েকটা পিঠে বানানো হয় তা হলো পুলি পিঠে, পাটিসাপটা, গুড় পিঠে, গোকুল পিঠে, পাকান পিঠে, দুধ চিতুই ইত্যাদি। হরেক রকম পিঠার সম্ভার দেখা যায় গ্রাম বাংলায়। শহরে অবশ্য এখন সবটাই দোকানে মেলে। চিতুই পিঠে, দুধ চিতুই, ছিট পিঠা, দুধ পুলি, ক্ষীর পুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকান পিঠা, ঝাল পিঠা ইত্যাদি তো চোখের নিমেষে শেষ হয়ে যায় বাড়িতে। পৌষ সংক্রান্তির আগের দিন গৃহস্থ বাড়িতে চাল ভিজিয়ে রাখা হয়। পিঠে তৈরির জন্য ভেজানো চাল কতটা নরম হতে হবে। পিঠের সঙ্গে সংক্রান্তির দিনে তৈরি হতো নতুন গুড় অর্থাৎ খেজুরে গুড় দিয়ে পায়েসও। নতুন চাল আর গুড়ের সেই গন্ধ বাঙালি ঘরে
বাঙালির আরেকটা ঐতিহ্য, সংক্রান্তির সেই ঐতিহ্যপূর্ণ নৈবেদ্য বহু বাড়িতেই সর্বপ্রথম আবার গৃহদেবতাকে নিবেদন করা হয়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে। কিন্তু এই পরম উপাদেয় মিষ্টান্নকে কেন পিঠে বলা হয় তা কিন্তু অনেকেই জানেন না। পিঠে পুলি নামে পরিচিত হলেও আসল কথাটা হলো পিঠা। এই পিঠা শব্দটা এসেছে সংস্কৃতি পিষ্টক শব্দ থেকে। পিষ্ট কথার অর্থ হলো পেটা, চূর্ণিত করা, মর্দিত বা দলিত করা, অর্থাৎ চাল গুঁড়ো করে বানানো বলেই এর নাম হচ্ছে পিঠা। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আরেকটা কথা, কয়েক মাস হলো নিউজ নির্ভীকের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর নাকি তাদের কাছে পৌঁছচ্ছে না, অথচ আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো রকমের বিরতি নেই। আসলে সাবস্ক্রাইবার বা ফলোয়ার হলে বসে থাকলে তো হবে না, আসলে নিয়মিত দেখতে হবে। প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের নিয়মিত ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন তো হচ্ছেই। তারপরেও কোনো কোনো দর্শকের কাছে নিউজ নির্ভীকের খবর না পৌঁছানো কারণ বুঝতে হবে যে তারা নিয়মিত ঠিকমতো দেখেন না, এবং সেই জন্যেই ফেসবুক বা ইউটিউব তাদের কাছে আমাদের পোস্ট বা আমাদের খবরগুলো রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক পেজে গিয়ে বাংলায় নিউজ নির্ভীক লেখা এবং ইউটিউবে গিয়ে বাংলায় এবং ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা। এক্ষেত্রে ইংরাজি বানানটা বলে দিই, NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করা। তখন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সমস্ত খবর আপনি তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও একবার বলি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও, আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং, মিছিল, সভা সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।